রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল পুরোপুরি বন্ধ জানালেন সড়ক মন্ত্রী। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দেওয়া বন্ধের নির্দেশ। কক্সবাজারে কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার আস্তানার সন্ধান, অভিযান চালিয়ে অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে 2 জন আটক। বাড়ি ফিরেছেন জলদস্যু মুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ নাবিকেরা। এক নজর দেখতে ভিড় করেছেন স্বজনরা, আবেগ পরিণত হল উচ্ছ্বাসে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চলছে বিরামহীন প্রচারণা। যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। কোথাও কোথাও প্রার্থীদের মধ্যে সহিংসতা। ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আম নামানো শুরু। প্রথমে বাজারে এলো গুটি আম। ফলন কম হয় বেশি দামে কিনতে হতে পারে ক্রেতাদের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। আজ থেকে রাজধানীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ, একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017-র অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কের শৃঙ্খলা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। নির্দেশ দেন সারা দেশে নো হেলমেট নো ফুয়েল সিদ্ধান্ত বাস্তবায়নের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। টানা চতুর্থ মেয়াদে সরকার রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে নানা মেগা প্রকল্প হলেও কোনোভাবে সড়কে শৃঙ্খলা আনতে পারেনি সরকার। দিন দিন বেড়েই চলেছে সড়কের দুর্ঘটনা। অন্যান্য সেক্টর সফল হলেও সড়কে অনেকটাই ব্যর্থ সড়ক পরিবহন মন্ত্রণালয়। এমন বাস্তবতায় সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বনানীতে বিআরটি ভবনের সড়ক মন্ত্রী সহ অংশ নেন ঢাকা 2 সিটি মেয়র সহ পরিবহন মালিক সমিতির নেতারা। সড়কে শৃঙ্খলা আনতে বিভিন্ন সুপারিশ করেন 2 মেয়র সহ পরিবহন মালিকেরা। প্রয়োজনে লক্ষ্যচক্র যানবাহন ডাম্পিং এর সুপারিশও করেন তারা। যে সকল গাড়ি মেয়াদ উত্তীর্ণ সেগুলো ডাম্পিং করে কোনো লাভ নাই, স্ক্র্যাপ করে ফেলেন। আপনার যদি মালিকরা স্ক্র্যাপ না করে, আপনি একটা মেশিন দিয়ে অন্তত সেটা চাপ দিয়ে ইয়ে করে দেন। এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো, এবং আপনার দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ না। সারা দেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না উল্লেখ করে সড়ক পরিবহন সেতু মন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল। আজ থেকেই ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না বলে সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। একই সাথে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বাদে সাইরেন বাজানো নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে চাই। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস তো তাই, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। 1983 সালের আইনে 42 বার সভা হলেও 2017 সালের আইনের পর এটি হলো এই কমিটির প্রথম সভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। র্যাব বলছে মিয়ানমার বাহিনীর অস্ত্র লুট করে পাহাড়ে আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে আরসার সন্ত্রাসীরা। সহকর্মী সৌরভ দেবের প্রতিবেদন। মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাতে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ আসছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে, যা দিয়ে নাশকতা করার চেষ্টা করছিল কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা। বুধবার ভোরে উখিয়ার 4 নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী লাল পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও রকেট সেল উদ্ধারের দাবি করেছে র্যাব।
এসব গ্রেনেড ও রকেট সেল ধ্বংস করতে এসে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বলছে এগুলো বেশ ভয়ানক ও স্পর্শকাতর ভারী অস্ত্র। সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। র্যাব বলছে আরসা দুর্বল হয়ে গেলেও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর লুট হওয়া অস্ত্র এসব সন্ত্রাসীরা সংগ্রহ করে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চাইছে। র্যাবের অব্যাহত অভিযান এবং ক্রমাগত নজরদারির কারণে আরসার নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং তাদের আমরা যে পরিমাণ আমরা গোলাবারুদ এবং তাদের অস্ত্রশস্ত্র আমরা গ্রেফতার করেছি তাতে তারা বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। মধুরছড়ার গহীন পাহাড়ে অভিযান শেষে র্যাবের এই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে আরসা নাশকতা করার উদ্দেশ্যেও এইসব অস্ত্র সংগ্রহ করে থাকতে পারে। আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলাবারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে, কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলাবারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। এদিকে আটক আরসার দুই সন্ত্রাসীর মধ্যে রয়েছে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহনুর প্রকাশ মাস্টার সলিম, যিনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত বলে জানায় র্যাব। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। একের পর এক বড় বড় বিদেশি ঋণ নিয়ে দেশকে আওয়ামী লীগ সরকার ঋণ নির্ভর করে ফেলছে দাবি করে এই সর্বনাশের হাত থেকে দেশ বাঁচানো দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, লজ্জার মাথা খেয়ে সরকার জনসমর্থন নিয়ে ক্ষমতায় আছে দাবি করলেও জনগণের ভয়ে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। বলেন, প্রবাসী বাংলাদেশিরা কয়েক দেশে মিলে যে পরিমাণ অর্থ দেশে পাঠায় তার চেয়েও বেশি অর্থ বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা তাদের দেশে নিয়ে গেলেও সে বিষয়ে কোনো ব্যবস্থার আগ্রহ নেই সরকারের। ঋণ করে রিজার্ভ ঠিক রাখার চেষ্টা আদতে কোনো কাজে আসবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান। 13 বিলিয়ন, প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে 5 বিলিয়ন। আপনি বিদ্যুৎ নিয়ে যে চুরি করেছেন, ডাকাতি করেছেন, তার পাওনা আছে 4.1 বিলিয়ন। আকুকে পে করতে হবে প্রত্যেক 2 মাসে 1.61 বিলিয়ন। বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না? প্রায় ঘোষণা করি নাই। এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে, বাকি সব কথা বন্ধ আছে না। কিছু লোক বোঝে না, এমনি কা কা করতে থাকে, বলতে থাকে, কা কা করছে, করতেই আছে। এত বেশি ঋণ নির্ভর করে ফেলা হচ্ছে যে শুধু ঋণের সুদ আর ঋণের কিস্তি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রতি বছরে দরকার হবে, সম্ভবত আমাদের শিক্ষা বা স্বাস্থ্য বা কল্যাণমূলক যত বাজেট তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পরিশোধ করতে। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফিরে নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন নাবিকরা। দেশে ফেরার খবরে পরিবার ও স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে থাকে। সন্তানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা বাবা সহ স্বজনরা। চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরের সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। সোমালিয়ার জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার দেশের মাটিতে পা রাখেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। রাতে রওনা হয়ে সকালে যে যার বাড়িতে পৌঁছান। এ সময় দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকালে এমভি আবদুল্লাহর চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের চট্টগ্রামের বাসায় গিয়ে দেখা যায় ছেলেকে পেয়ে উচ্ছ্বাসিত তার স্বজনরা। এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে তার মা জানান, ছেলে জিম্মি দশায় থাকায় ঈদুল ফিতরের আনন্দ ম্লান হলেও আজ উদযাপন করেছেন ঈদের আনন্দ। এখন মনে হচ্ছে যে আমি তো এমনিতে আমার অনেক রোগ, অনেক অসুস্থ, এখন আমার মনে হচ্ছে যে সমস্ত রোগ চলে গেছে আমার ছেলেকে দেখে। জিম্মি অবস্থায় থাকাকালীন পরিবারের কাছে ফেরা নিয়ে সংশয় ছিল উল্লেখ করে আতিকুল্লাহ খান জানান,
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর বৈঠক শেষে যৌথ ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছে সেখানে। About the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. And we recently were invited by the minister to help Bangladesh broaden its tax base so that all Bangladeshis are paying their fair share. Colleagues, it was great to see you today. It's been a wonderful experience to be back in Bangladesh. Ambassador Haas and I are going to go play a little cricket now with your national women's team. Thank you all. Thank you. Thank you so much. Thank you. দর্শক, এতক্ষণ আমরা সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। প্রার্থীদের বিরামহীন প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোট চাইলেও ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে নির্বাচনকে ঘিরে কোথাও কোথাও প্রার্থীদের মধ্যে চলে সহিংসতার ঘটনাও। সহকর্মীদের তথ্য ও ছবিতে দিবাশ্রী বড়ুয়ার প্রতিবেদন। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সেই সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ তাদের। আমি আশা করি জনগণের যে সারা আমি 100% পাস করব ইনশাআল্লাহ, নিশ্চিত। কোনো প্রার্থী বা কারোর সাথেই কোনো ধরনের সমস্যা নেই এবং উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের প্রচারণা কাজ অব্যাহত রেখেছি। আমাদের পূর্বে যারা আমাদের সুখে দেখে পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন, আমরা এরকম প্রার্থীদের আমরা বেছে নেব। মুক্তাগাছা যে উন্নয়ন করবে সেই রকম প্রার্থী আমরা করতে চাই, বাছাই করতে চাই। শরীয়তপুরের সদর ও জাজিরায় জমে উঠেছে প্রচারণা। এই দুই উপজেলায় 2 মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়া বাকি সবাই নতুন প্রার্থী। বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ এবং শিক্ষার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে রায় দিতে চান ভোটাররা। মানুষের জন্য, সমাজের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করতে পারবে, আমরা এরকম প্রার্থী চাই। সৎসাহসী ব্যক্তি আমরা জাজিরা চাই। শরীয়তপুর সদর উপজেলাবাসীর দোয়া নিয়ে আমি স্মার্ট শরীয়তপুর গঠন করব এবং শরীয়তপুরের মাদক, দুর্নীতি, অন্যায়, অবিচার প্রতিরোধ করব। শরীয়তপুর সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনে এক বিন্দু রক্ত থাকার অবস্থা আমি মার ছাড়ব না, আপনাদের পাশে থেকে নির্বাচন করব। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নির্বাচন হবে আগামী 21 মে। সেই লক্ষ্যে মাঠে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন তারা। এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঝালকাঠি সদরের নির্বাচনী মাঠ। গত রাতে উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খান সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় সুলতান হোসেন খান সহ কমপক্ষে 10 জনকে বরিশাল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যে কারা এই হামলাটা ঘটিয়েছে সেটা চিহ্নিত করার, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই বিষয়ে মামলা হবে এবং মামলা হওয়ার পরে আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। লোকজনরা বাধা প্রদান করছে না, বাধে যাওয়ার পূর্বেই তারা মারধর করছে আমাদের মহিলাদেরকে। 8 থেকে 10 জন ধরে নিয়েছিল ওই জায়গায়, এটার সময় কোনো পুলিশ হয় না, কিন্তু কারা মারছে সেরা দেয় নাই। এছাড়াও জামালপুর, নড়াইল, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁয়ে চলছে দ্বিতীয় ধাপে নির্বাচনী প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা, কুমিল্লা থেকে সুমন কবির ও যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। প্রথমেই যেতে চাই ভোলায়। ছোটন, প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ধন্যবাদ জুই। যেমনটি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং
তৃতীয় ধাপে কিন্তু আরও দুটি উপজেলা অর্থাৎ লালমোহন এবং চরপেশন উপজেলাও কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি হবে 5 মে। তো সেই লক্ষ্যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণা করে ব্যস্ত সময়ে কাটাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা কিন্তু ভোটারদের মন জয় করার কিন্তু চেষ্টা করছেন এবং তারা বলছিলেন যে প্রার্থীরা অনেকটা ভোট নিয়ে অনেকটা সংশয় প্রকাশ করছেন এবং ভোলার যে কয়টি উপজেলা নির্বাচন হচ্ছে 3টি দ্বিতীয় ধাপে এবং 2টি উপজেলা হচ্ছে তৃতীয় ধাপে। তো এখানে বিএনপির একজন প্রার্থী রয়েছেন যিনি গণসংযোগ করে যাচ্ছেন, একটু তার সাথে আমরা কথা বলতে চাই। আপনার কাছে প্রশ্ন, ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আর ভোট নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটারদের উপর আস্থা নিয়েই তো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর নির্বাচনের সংশয়ের বিষয়ে আমি নির্বাচনে মূলত দাঁড়িয়েছি নির্বাচন কমিশন এবং সরকারের যে প্রতিশ্রুতি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, অনুষ্ঠানের ব্যাপারে, তাদের সেই প্রতিশ্রুতির উপর বিশ্বাস রেখেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার দাবি হলো, আমি নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যাতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই যে বিগত দিনের সমস্ত যে সংশয় দূর হয়ে যায়, সেই আশাবাদ রেখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে আশা করছি এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যদি এই লালমোহন উপজেলায় অনুষ্ঠিত হয় তাহলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমি নির্বাচনে বিজয়ী হব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, প্রার্থীরা কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই তারা আশা প্রকাশ করছেন এবং ভোটাররা বলছিলেন যাদেরকে মনে হবে যে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে ঠিক তেমন প্রার্থীকে তারা বেছে নেবেন এবং এই লালমোহন উপজেলার ভোট কিন্তু 5 মে অনুষ্ঠিত হয় এবং বাকি 3টি উপজেলা রয়েছে সেটি 21 মে অনুষ্ঠিত হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কিন্তু আর 4 দিন বাকি রয়েছে ভোটারদের গণসংযোগ করার। 19 মে মধ্যরাত্র থেকে কিন্তু এই প্রচারণা শেষ হবে এবং এ ছিল আমার কাছে ভোলার যে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কেমন চলছে সে বিষয়ে জানাবেন। জি ছোটন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বড় উপজেলা থেকে আমি বলছি, কুমিল্লা 3টি আগামী 21 মে আসলে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে কুমিল্লা বড় উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে আমি আজকে বড় আছি। এখানে আমি 2জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। 2জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আমি যদি বলি জনাব মোহাম্মদ আসলে হামিদ লতিফ ভুঁই, আসলে উনি আনাস মার্কা নিয়ে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় উনি অংশগ্রহণ করেছেন। সেই সাথে এই উপজেলা আসলে আরেকজন প্রার্থী রয়েছেন যিনি আসলে হেলিকপ্টার মার্কা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন, সেই সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সবকিছু মিলে বলা যায় কুমিল্লা বড় আসলে নির্বাচনে যে আহমেদ আমরা দেখেছি, কুমিল্লা কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই খুব সুন্দরভাবে নির্বাচন প্রচার চালিয়ে যাচ্ছে এবং সবাই সুন্দরভাবে নির্বাচন করছেন। বড় উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত সকাল 8টাতে বিকাল 4টাতে ব্যালট পেপারের মাধ্যমে। আমি যদি একটু এখন জনাব মোহাম্মদ হামিদ লতিফ ভুঁইয়ের সাথে যদি একটু কথা বলতে চেষ্টা করবো, আসলে আগামী যে 21 মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসলে আপনি আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকাবাসীর জন্য, এই বিষয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিশ্রুতি একটাই, আমি নির্বাচন করতে এসেছি বড়ুয়াতে। একটা আমাদের এমপি মহোদয় বলেছেন কুমিল্লা আগালে বাংলাদেশ আগাবে, আমি বলি বড়ুয়া আগালে কুমিল্লা আগাবে। এই বড়ুয়াকে সুন্দরভাবে গড়ার জন্য আমার স্বপ্ন। এখানে আমি যখন এসেছি কিছু শুনেছি কিশোর গ্যাং আছে, সন্ত্রাস আছে, মাদক আছে। তো এই কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করা আমার প্রথম টার্গেট থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি শিশু কিশোর, এর মধ্যে 1,30,00,000-এর মতো কিশোর আছে যারা হয়তো ভ্রষ্ট পথে চলে গেছে, মাদকের দিকে চলে গেছে, খারাপ কাজে দিয়ে চলে গেছে। এরা আমাদের প্রজন্ম, এরা কেউ আমাদের সন্তান, কেউ আমাদের ভাই, কেউ আমাদের ভাগিনা, কেউ ভাতিজা। এই কিশোরদেরকে সঠিক পথে ফিরিয়ে আনাটাই আমার প্রধান লক্ষ্য থাকবে। ধন্যবাদ। আসলে উনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বড়ুয়া যে উপজেলা নির্বাচন হয়েছে সেখান থেকে আমি এছাড়া কুমিল্লাতে সর্বোচ্চ আমি এখন চলেছি যশোরে ইন্দ্রজিৎ আপনি নির্বাচনের সর্বশেষ জানাবেন। ধন্যবাদ সুমন। কুমিল্লার মতো কিন্তু যশোরেও 6টি যে উপজেলা পরিষদ নির্বাচনের
প্রচার প্রচারণা চলছে, অর্থাৎ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে এই 6টি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে চৌগাছা, ঝিকরগাছা এবং শার্শা উপজেলার নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি আগামী 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভোটের যে সময় ঘনিয়ে আসছে ততই ভোটার এবং প্রার্থীদের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের যে উৎসবের আমেজ সেটি অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা প্রার্থী আছেন তারা এই যত দিন ঘনিয়ে আসছেন তত তারা ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। একই সঙ্গে যশোর সদর, বাগারপাড়া এবং অভয়নগর উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 29 মে। এখানে কিন্তু যে প্রার্থী আছেন সে প্রার্থীরা তাদের যে প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই তারা যে ভোটের যে প্রচার প্রচারণা সেটিতে নেমে গেছে। শহর জুড়ে যে তাদের যে মার্কার সহ যে পোস্টার সেটি ছেয়ে গিয়েছে শহরের অলিগলিতে এবং শহর থেকে গ্রাম পর্যায়ে। একই সঙ্গে প্রার্থীরা কিন্তু মাইকিং করছেন, চরম আকারে মাইকিং করে তারা তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে যশোরের যে 6টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে এখানে কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ যারা প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। বিএনপি সহ অন্যান্য যে দল আছে তাদের কোনো প্রার্থী নাই। অর্থাৎ আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে লড়াই সেই লড়াইয়ের কিন্তু আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ যে কোন্দল সেটিও চাঙা হয়েছে, কারণ একই দল থেকে একাধিক প্রার্থী ভোট করার কারণে কর্মী সমর্থকরাও দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি চলছে ভোটের প্রচার প্রচারণা। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। জয় ইন্দ্রজিৎ, সুমন এবং ছোটন তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যশোর, কুমিল্লা এবং ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ডামাডোল। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। গণসংযোগ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মাইকিং, ব্যানার, ফেস্টুন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা। সড়ক, মহল্লা, চায়ের দোকানেও এখন চলছে নির্বাচনী গুঞ্জন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট আদায়ে প্রতিশ্রুতি সহ নানা কৌশল অবলম্বন করছেন অনেক প্রার্থী। তবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। নির্বাচনে দলীয় প্রতীক না থাকা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা চাই উন্নয়ন যাতে আমাদের হয়, সেই উন্নয়ন যা আমাদের যারা করবে এবং যে সব যোগ্য প্রার্থী আমরা তাকেই নির্বাচিত করতে চাই। আমাদের যাকে যোগ্য মনে হবে আমরা তাকেই ভোট দেব। রাজনৈতিক কোনো এখানে প্রতীক নাই, এজন্য আমরা জনগণ খুব খুশি। কালো টাকা এবং অপপ্রচারের প্রভাব থাকলেও এ নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। কালো টাকার একটা ছড়াছড়ি পাওয়া যাচ্ছে, আর অপপ্রচার কেউ কেউ বলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জনগণকে একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ এই নির্বাচনে যদি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং উৎসবমুখ নির্বাচন হয় সেখানে আমি বিজয়ী হব। আপনারা গোয়েন্দার মাধ্যমে জানবেন যে কোন সেন্টারটা ঝুঁকিপূর্ণ, সেই সেন্টারে আপনারা প্রোটেকশন দিয়ে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করেন। আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সকল প্রস্তুতি ও কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে ইতিমধ্যে আপনার বিভিন্ন গ্রেনেস্টের মাঠে রয়েছে, টুকটাক কিছু অভিযোগও আসছে আমাদের কাছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছি। ইলেকট্রিক কমিশন রয়েছে। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 6,55,521 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। প্রতিদিনই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম, বাজারে তাণ্ডব চালাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, অসহায় ভোক্তা অধিকার। ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গাছ থেকে আম নামানো। প্রথম দিনে নামানো হয় গুটি জাতের আম। পর্যায়ক্রমে বাজারে আসবে অন্য জাতের আম, যা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত।
এবার গাছে আম কম থাকায় বেশি দামে কিনতে হবে ক্রেতাদের। রপ্তানিতেও বাড়বে আমের দাম। কাজী শাহেদের প্রতিবেদন। পরিপক্ক আম বাজারজাতে গত 5 বছর ধরে গাছ থেকে নামানোর সূচি ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। সেই ক্যালেন্ডার মেনে বুধবার থেকে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। ক্যালেন্ডার সূচি অনুযায়ী সকাল থেকে নামানো হয় গুটি জাতের আম। পর্যায়ক্রমে বাজারে পাওয়া যাবে সুস্বাদু বিভিন্ন জাতের আম। আমরা প্রথম থেকে মাটি খুঁড়ে সাহার দিয়েছি, সাহার দিয়ে তারপরে বীজ দিয়েছি। খরচটা আমাদের বেশি। আম পাতাতে আমরা কিনেছি 2 বছরের জন্য 6 লাখ টাকাতে। 7 লাখ করে খরচ হয়ে গেছে অলরেডি। এখন সবকিছু ঊর্ধ্বগতি হচ্ছে, লেবারের মূল্য অনেক বেশি বেড়ে গেছে। কীটনাশক বা বালাইনাশক যেটাই বলেন সেটা 30 থেকে 40% মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে আবার সেগুলোর মান না বেড়ে মানটা কিন্তু পড়ে যাচ্ছে। এবার তাপপ্রবাহ বেশি থাকায় গাছে মুকুল কম আসে, তাই এবার ফলন কম হওয়ার শঙ্কা চাষিদের। যদিও কৃষি বিভাগ বলছে এবার পূরণ হবে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা। এবার আমই কম, কাজে আমাদের জন্য এটা হলো কি যে আমটা আমরা পাবো বা পাচ্ছি সেটার দাম পাবো, কিন্তু ফলন তো আর সেই টার্গেট যাবে না, কখনোই যাবে না। আম বিগত বছর যেরকম হয়েছে এই বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কৃষককে আমরা যে পরিমাণ আম রয়েছে সেটারই আমরা বলছি যে তারা যেন পরিচর্যা অব্যাহত রাখে। প্রতি বছর রাজশাহী থেকে কিছু আম রপ্তানি হয় বিশ্ববাজারে। এবারও সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন চাষিরা। তবে এবার ফলন কম হওয়ায় দাম কিছুটা বাড়বে বলছেন তারা। রপ্তানি বাজারে প্রভাব পড়বে, আমের দামটা বেশি হবে একটু, এটা প্রভাব পড়বে, কিন্তু আমের অভাবে তারা থাকবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 12.5 লাখ টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বৈঠক শেষে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরো বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছি এবং তাকে অনুরোধ জানিয়েছি। এবং তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরো ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। ওই প্রোগ্রামটা তারা রিইন্ট্রোডিউস করবে। রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনো রিইন্ট্রোডিউস হয়নি হবে। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি এবং সে নিয়ে গতকাল মাননীয় আইনমন্ত্রীর সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে নৈশভোজের সময়। এবং একই সাথে তিনি আমাদের বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য, যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটা যাতে করতে না পারে সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি, যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্রাজুয়েট করতে যাচ্ছি। আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরো 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্রাজুয়েশন হবে 2026 সালে। সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথেও, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি সেটি তাকে জানিয়েছি। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে।
দেশের এই দুর্ভিক্ষ, করোনা মহামারী, এমনকি প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই পণ্যের সরবরাহের ঘাটতি। তবুও যৌক্তিক কারণ ছাড়াই প্রতিনিয়ত বাড়ছে পণ্যের দাম। বাজারে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। খোদ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করেছেন, ব্যবসায়ীদের কাছে তারা অসহায়। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। মহিউদ্দিন আহমেদ পেশায় আইনজীবী। অন্য বাজারে পণ্যের দাম বেশি, এজন্য কারওয়ান বাজারে এসেছেন কম দামে পণ্য কেনার আশায়। কিন্তু হতাশ তিনি। সব জিনিসের দাম হু হু করে বাড়তেছে এবং কন্টিনিউয়াস বৃদ্ধির মধ্যে আছে। এই সিন্ডিকেটগুলো যতই বারবার চেষ্টা করছে, বলছে যে ভাঙতেছে, চেষ্টা করতেছে, বাট সিন্ডিকেটগুলোকে হাত দিতে পারছে না। এটা খুবই দুঃখজনক। তার মতো আরো অনেকে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরলেও সাহস পাচ্ছেন না কেনার। ক্ষোভ ঝাড়লেন দেশ টিভির ক্যামেরায়। এত বেশি লুবি আমরা হয়ে গেছি, এত অমানুষ হয়ে গেছি, এত ফাঁসানো হয়ে গেছি, কোনো জবাবদিহি নাই। আমার মনে হয় যেন জবাবদিহি না থাকার কারণে, মনুষ্যত্বহীন হওয়ার কারণে এই সমস্তগুলো হইতেছে। কোনটার দাম কম বলেন? মাছের বাজারে যান, সবজির বাজারে যান, যেখানে যাবেন সেখানে দাম ছাড়া কোনো কথা নেই। অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এজন্য প্রশ্ন তুলেছেন তদারকিতে সরকারের আন্তরিকতা নিয়ে। বাজারের লোকেরাই সিন্ডিকেট কইরা এরা বিভিন্ন মাল বিভিন্ন জায়গায় আটকাইয়া তারপর এরাই দাম বাড়ায়। জীবনযাপন করা কষ্ট করে গরিব মানুষের জন্য। ভরা মৌসুমেও চাল, আলু, পেঁয়াজ ও কাঁচামালের দাম বৃদ্ধির কথা ব্যবসায়ীরা স্বীকার করলেও দোষ চাপালেন আড়তদার এবং কর্পোরেট কোম্পানিগুলোর উপর। এটা সম্পূর্ণ সিন্ডিকেট, মিল সিন্ডিকেট যেটা বলে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে কিছু কিছু কনজিউমার কোম্পানি, যেমন এই যে সিটি গ্রুপ, তীর, এসেনশিয়াল, আকিজ গ্রুপ। যেদিন থেকে কনজিউমার কোম্পানিগুলো বাজারজাত করা আরম্ভ করলো, ওদিন থেকে এই সিজনে আর দাম কমে না। পুরো বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ব্যাপারীরা মজুত করতেছে, আবার বাজারে খাইতেছে। একটা পেঁয়াজ দুটো ভাগ হইতেছে, ইন্ডিয়ান নাই, এই জন্য তো দাম বেশি। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর অসহায়ত্বে হতাশ সাধারণ মানুষ। তাদের ভাষায় অভিভাবকহীন দেশের বাজার। আমার সামনে যে পণ্যগুলো দেখছেন, এগুলো স্বর্ণের তৈরি কোনো পণ্য নয় এবং রপ্তানি করা কোনো পণ্যও নয়। এমনকি আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কবলিত কোনো বাজারও নয়। এটি রাজধানীর কারওয়ান বাজার, যেখানে প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই বাড়ছে পণ্যের দাম। ক্রেতাদের দাবি, সরকারের যথেষ্ট তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়াচ্ছেন পণ্যের দাম, যার ফলে নিঃস্ব হচ্ছেন তারা। তবে এই অবস্থা থেকে মুক্তি চান তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। দিনাজপুরে পরীক্ষামূলকভাবে আপেল চাষ শুরু, প্রথমবার এই বাম্পার ফলন। আগ্রহী হচ্ছেন অন্যরাও। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সবসময় থাকে পানির সংকট। তার উপর বাড়তি মাত্রা যুক্ত করেছে তীব্র তাপদাহ। এতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে পাহাড়ে। অবশ্য গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা ও নির্বিচারে গাছ নিধনে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। প্রতিদিন পাড়ি দিতে হয় মাইলের পর মাইল পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথ। লক্ষ্য একমাত্র সুপেয় পানি সংগ্রহ। জেলা সদরে পাহাড়ের দুর্গম কলাপাড়া, দুল্লাতলিপাড়া, ওয়ারকাপাড়া, দীঘিনালা উপজেলার 9 মাইল, সীমানাপাড়া আর পানছড়ির হেরাদুলাপাড়ায় ব্যবস্থা নেই রান্নার পানির। রয়েছে সুপেয় পানির অভাবও। এতে দৈনন্দিন জীবন চালনা কঠিন হয়ে উঠছে এ অঞ্চলের বাসিন্দাদের। স্নান করতে পারি না, রান্না বান্না করতে খুব কষ্ট হয়, বাচ্চা কাছে গোসল করানো পারছে না, কাপড় চোপড় ধুইতে পারতেছি না। এখানে সারা রাত থাকলে পানি এই যে 1 কলসি মতন পাই, আর পাই না। কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলো পাইতেছি না। কারণ ঘন্টা খানি মতো 1 কলস বা 1.5 কলস এরকম পাওয়া যায়। এসব এলাকায় হাতে গোনা কয়েকটি টিউবওয়েল থাকলেও ওঠে না পানি। পানছড়ির প্রত্যন্ত এলাকার হেলাদুলা পাড়ার 150 পরিবারও রয়েছে খাবার পানির তীব্র সংকটে। একই চিত্র নতুন পাড়া, জরমোরম, বামা গোমতী সহ আশেপাশের অনেক গ্রামে। সবার এইভাবে পানির অভাব। আমি এই জন্য এখন জনের থেকে এসে অন্তত পক্ষে 3-4 ঘন্টা লাগতে পারে। মেন আমাদের পানির সমস্যা একটু সমাধান করে দিলে আমাদের খুশি। আমাদের এই 9 মাইল বৃহত্তর 9 মাইল এলাকাবাসী খুব মানে খুশিতে থাকবো এবং শান্তিতে থাকবো, আশা করি। আমাদের জীবন বাঁচার জন্য আমরা পানির প্রয়োজন একমাত্র। পরিবেশ কর্মীরা বলছেন, দিনের পর দিন বন উজাড়ে প্রভাব পড়ছে প্রকৃতিতে। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা, অতি খরা, গাছ নিধনে পাহাড়ের ছড়া, ঝিরি শুকিয়ে সৃষ্টি হচ্ছে পানির সংকট। পরিস্থিতি উত্তরণে পাহাড়ের সবুজায়ন নিশ্চিতে জোর দেন গবেষকরা। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরেই উষ্ণতা বাড়ছে, সাথে বাড়ছে পানির সংকট। এখানে আগে যেভাবে প্রাকৃতিক বন ছিল,
পরিবেশ প্রকৃতি ভালো ছিল, এখন নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি খারাপ এবং এটি ক্রমশই বন জঙ্গল সব উজাড় হচ্ছে। আমাদের পরিকল্পিতভাবে যদি আমরা পাহাড়টিকে ফলের বাগান কিংবা অন্য কোনো ফসল দিয়ে যদি বাৎসরিকভাবেই যদি আমরা আচ্ছাদন করে রাখতে পারি, পানির অভাব হবে না। এমন পরিস্থিতি সৃষ্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অব্যবস্থাপনা থাকলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সরকারি সংস্থাটির কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম হিল ট্র্যাক্স রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকে খাগড়াছড়ি জেলায় আধা বেলার সড়ক অবরোধ পালিত হয়েছে। সকাল 6টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ অবরোধ চলে দুপুর 12টা পর্যন্ত। অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস, ভারী ও হালকা যানবাহন চলাচল বন্ধ ছিল। সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গি ব্রিজ, খবংপুরিয়া ও স্বনির্ভর সহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। ঈদুল আজহাকে সামনে রেখে মানিকগঞ্জে পশু মোটাতাজাকরণে বেড়েছে খামারিদের ব্যস্ততা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, জেলে এবার কোরবানির সামনে রেখে কি পরিমাণ পশু প্রস্তুত আছে আর দাম নিয়ে কি বলছেন খামারিরা? ধন্যবাদ জয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর এলাকায় আল বাকারা ডেইরি ফার্মে। তো এই ফার্মে সামনে কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পাস করছেন খামারিরা এবং পরিচর্যায় ব্যস্ত শ্রমিকেরা। এই ফার্মে প্রায় 1.5 শতাধিক গরু মোটাজাতকরণ করা হচ্ছে এই কুরবানি ঈদের জন্য প্রস্তুত করার জন্য। আমরা যেটুকু জানতে পেরেছি যে এই মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় 7,500 কুরবানির পশু তৈরি হচ্ছে এবং প্রায় 1600 খামারি এর সাথে জড়িত রয়েছে। তো আমি এখন এই বিষয়ে জানবো, আমাদের সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আজিজুল হক রয়েছেন, তার কাছে যাচ্ছে সদর উপজেলায় কুরবানি ঈদকে সামনে রেখে কতজন খামারি কি পরিমাণ পশু মোটাজাতকরণ করা হচ্ছে, আর আপনাদের পক্ষ থেকে প্রাণী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে কি তাদেরকে সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলা একটা প্রাণী সম্পদ সমৃদ্ধ একটা জেলা। মানিকগঞ্জ সদর উপজেলায় এই কুরবানি ঈদকে সামনে রেখে ছোট বড় প্রায় 1538 জন খামারি এখানে গরু মোটাতাজা করতেছে, যা আমাদের এই সদর উপজেলার চাহিদার তুলনায় বেশি। আর আপনি আরেকটি যেটা জানতে চেয়েছেন, আমরা খামারিদের জন্য কি করি, আমরা খামারিদেরকে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করে থাকি। আমরা এখন যে ফার্মে দাঁড়িয়ে আছি এটা আল বাকারা ডেইরি ফার্ম। এখানে প্রায় 148টা গরু রয়েছে। বেসিক্যালি এটা একটা ডেইরি ফার্ম। তারা যদি র মিল্কের পাশাপাশি যেন দুধ থেকে মিল্ক প্রোডাক্ট তারা তৈরি করতে পারে, আমরা তাদেরকে লাইভ স্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প থেকে আমরা তাদেরকে বিনামূল্যে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন তাদেরকে সরবরাহ করেছি এবং সেখান থেকে তারা ঘি তৈরি করতেছে এবং সেটা বাজারজাত করতেছে। তার পাশাপাশি আমরা তাদেরকে রেশন ফর্মুলেশন সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তাদেরকে আমরা টোটাল মিক্স রেশন, যেটা আমরা দেখেছি যে এই টিএমআরটা যখন সাপ্লাই করা হয় তাহলে গরুর উৎপাদনটা বেড়ে যায়। আপনাকে যেমনটি শুনছিলেন যে প্রাণী সম্পদ কার্যালয় থেকে কিন্তু এই খামারিদের তাদের যে সহযোগিতা করা ভ্যাকসিনেশন সহ যে মেশিনারি সে সুবিধা, ঋণ সুবিধা থেকে শুরু করে সব সহযোগিতা করছে এবং এই আমরা যতটুকু জানতে পেরেছি এই ফার্ম থেকে এই কিছুদিনের মধ্যে কিন্তু 20 থেকে 25টি কুরবানি ঈদের গরু প্রায় বিক্রি শুরু হয়ে গেছে। বিক্রি করেছে প্রায় 50 লক্ষ টাকা বিক্রি করেছে খামারি। জয়, এই ছিল মানিকগঞ্জের কুরবানি ঈদকে সামনে রেখে খামারিদের ব্যস্ততার আমার কাছে সর্বশেষ খবর। আপনাকে দর্শক মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের মূল হোতা সহ 11 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ধারালো হাসুয়া 18টি, তলোয়ার 60টি, কাটার হাতল 3টি, চাইনিজ কুড়াল সহ 3টি মোটরসাইকেল ও 12টি মোবাইল উদ্ধার করা হয়। র্যাব জানায় মিজু গ্যাংয়ের সদস্যরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্ম করত। এছাড়া তারা দীর্ঘদিন মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই, টেন্ডারবাজি, সরকারি কাজে বাধা দান এবং নারীদের উত্ত্যক্ত করে আসছিল। এখানে উল্লেখিত আসামিগণ একই মিজু গ্যাংয়ের সদস্য
তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল ও কোনো ব্যক্তি জমি ক্রয় বিক্রয় নির্মাণ সহ যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারে না। এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে এরা ছিনতাই করে আসছে। এখানে কয়েকজন আছে, তারা স্বীকার করেছেন তারা ছিনতাইকারী। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মহড়া দিয়ে আসছে। টেন্ডারবাজি ও সরকারি কাজে বাধা দান, সংঘবদ্ধভাবে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন এরা। দিনাজপুরে পরীক্ষামূলকভাবে এক দম্পতি শুরু করেছেন আপেল চাষ। প্রথমবারে বাম্পার ফলন হয়েছে আপেলের। স্থানীয়ভাবে আপেলের এমন ফলন দেখে অন্যরাও আগ্রহী হচ্ছেন এ ফল চাষে। সহকর্মী কোরবান আলীর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। দিনাজপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা ইমরুল আহসান ও বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক শাহনাজ পারভিন দম্পতি বীরগঞ্জ উপজেলার বর্ষার মোড়ে তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছেন। 2 বছর আগে এ সেন্টারের 4 বিঘা জমিতে সামার রাম্বু, অস্ট্রেলিয়ান কাশ্মীরি, হরিমন 99, গালা আন্না সহ মোট 10 জাতের আপেল গাছ রোপণ করেন তারা। পরে আরও 5 জাতের আপেল গাছ লাগানো হয়। প্রথম বছরে ফল কম হলেও এবার গাছে এসেছে বাম্পার ফলন। দীর্ঘদিন পরিচর্যার পর সাফল্যে খুশি নার্সারির কর্মচারীরা। অনেক অনেক বাগানে কিন্তু আপেল আছে, এখনো অনেকে ধরাইতে পারে নাই। আমাদের এখানে কিন্তু সর্বপ্রথম, সামনের বছরও ধরছিল 2-4টা গরিব বা প্রতি গাছে। হ্যাঁ, এবার কিন্তু প্রচুর ফলন হচ্ছে। এসব ফল চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চান তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের কর্ণধাররা। আমাদের দেশে ফরমালিন মুক্ত ফল যদি আমরা আমাদের দেশের মানুষকে খাওয়াতে পারি, তাহলে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আসলে এগুলো তো সব জলবায়ুর প্রভাব, আবহাওয়ার প্রভাব আছে অনেক। আবহাওয়ার যদি ভালো থাকে তাহলে হচ্ছে আশা করছি যে বিভিন্ন এখানে সামার আছে, বিভিন্ন সিজনে আছে, আশা করছি আমরা ভবিষ্যতে ভালো করতে পারবো। সবুজ আপেল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন গাছ প্রেমীরা। চারা রোপণের আগ্রহও প্রকাশ করেছেন অনেকে। এটা দেখে আসলে মনোমুগ্ধ হয়ে গেছি। আমার মনে একটা অনুভূতি কাজ করতেছে যে এরকম একটি আপেলের বাগান আমিও লাগাবো। এই বাগান মালিককে দেখে আরো অন্যান্য চাষিরা আনন্দিত হবে এবং আমাদের দেশের একটা চাহিদা পূরণ হবে। তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে 70টি ফলের 5 শতাধিক গাছ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল পুরোপুরি বন্ধ জানালেন সড়কমন্ত্রী। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দেয়া বন্ধের নির্দেশ। কক্সবাজারে কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার আস্তানার সন্ধান, অভিযান চালিয়ে অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার 2 জন আটক। বাড়ি ফিরেছেন জলদস্যুমুক্ত জাহাজে এমভি আব্দুল্লাহ নাবিকেরা। এক নজর দেখতে ভিড় করেছেন স্বজনেরা, আবেগ পরিণত হল উচ্ছ্বাসে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চলছে বিরামহীন প্রচারণা, যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। কোথাও কোথাও প্রার্থীদের মধ্যে সহিংসতা। ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আম নামানো শুরু, প্রথমে বাজারে এলো গুটি আম। ফলন কম হওয়ায় বেশি দামে কিনতে হতে পারে ক্রেতাদের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।